তৈরি করা হয়নি। আর এইবার সালাউদ্দিন সাহেবকে কে চোদনা বলেছে, তারপরে একান্তভাবে নিজের কম্পিউটারে সে একটা ছবি সেভ করেছে চোদনা সালাউদ্দিন নাম দিয়ে বা চোদনা শালা নাম দিয়ে। এটার কারণে প্রথম আলোর মতো পত্রিকায় একজন সাংবাদিকের চাকরি খেয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে বিএনপিতে জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে যদি এই ধরনের কোনো প্রশ্ন করা হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা রাজনীতির সচেতন ব্যক্তি তারা বলবেন যে ১ নম্বর ব্যক্তি হলেন জনাব সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, পারঙ্গমতা কোনো ব্যাপারে কেউ সন্দেহ করতে পারবে না। তিনি সুদর্শন, শিক্ষিত, মার্জিত এবং পলিটিক্যালি ভাইব্রান্ট, কোনো সন্দেহ নেই। ভালো ছাত্র, ভালো বংশ, দেখতে সুন্দর, মানে এইরকম যাকে বলা হয় সব্যসাচী প্রকৃতির রাজনীতিবিদ আমাদের এই সমাজে খুব অল্প আছেন, বিভিন্ন দলে খুব অল্প আছেন সত্যিকার অর্থে। তো সেক্ষেত্রে তাকে জনাব তারেক রহমান সাহেব ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতিতে যেটি হয়, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত প্রাপ্তি, এটি একটি মানুষের জীবন দুর্বিষহ করে তোলে এবং কখনো কখনো কাউকে মৃত্যুর মুখোমুখি নিয়ে যায়, মৃত্যুর মুখোমুখি নিয়ে যায়। কখনো কখনো কাউকে পতনের অতলান্তে নিয়ে যায়। একটা সময় সম্রাট হুমায়ুন তার প্রিয় বন্ধু বৈরাম খানকে অসাধারণ ভালোবাসতেন। সম্রাট আকবর তাকে বাবা ডাকতেন এবং সেই অধিকার নিয়ে, বাবার অধিকার নিয়ে অনেক কিছু তিনি করতেন, বৈরাম খান করতেন, যেটি রাষ্ট্রীয় প্রোটোকলে পড়ে না। তিনি মনে করতেন যে বন্ধুর ছেলে আমাকে বাবা ডাকে, নিজের হাতে তাকে ১৩ বছর বয়স থেকে আমি লালন পালন করছি, শিক্ষা দীক্ষা দিচ্ছি, সিংহাসনে প্রহরা দিচ্ছি, এই ছোট বিষয়টি তার সঙ্গে আলাপ না করলেও হবে। কিন্তু এটা নিয়ে দূরত্ব এমন পর্যায়ে চলে গেল যে বৈরাম খান রীতিমতো বিদ্রোহ করতে বাধ্য হলেন, পরাজিত হলেন, বন্দী হলেন। প্রকাশ্য রাজদরবারে তাকে শিরশ্ছেদ করা হলো না, তাকে হজে পাঠিয়ে দেওয়ার নাম করে পথের মধ্যে তার জীবনহানি ঘটানো হলো। ভালোবাসার আরও দুটো উদাহরণ দেই, মারাত্মক উদাহরণ। এটা সালাউদ্দিন সাহেবের জন্য। তিনি বিদ্বান ব্যক্তি, হয়তো জানেন, তাহলে আমার এই কথার পরে তিনি সেগুলো স্মরণ করবেন। আর যদি না জানেন তাহলে জেনে নেবেন এই বক্তব্যের মাধ্যমে। অসাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল খলিফা হারুন আর রশিদ এবং তার যে প্রধানমন্ত্রী জাফর সাদেক ওরফে জাফর বার্মেকি। জাফর বার্মেকির বাবা ইয়াহিয়া বার্মেকি ছিলেন খলিফা আল মনসুরের বন্ধু। খলিফা আল মনসুর ছিলেন খলিফা হারুন আর রশিদের দাদা। তো এই জাফর বার্মেকি আর হারুন আর রশিদ, এই দুজন একসাথে বলতে গেলে একই মায়ের পেটের সন্তানের মতো মানুষ হয়েছেন। এর কারণ হলো, যখনই জন্মগ্রহণ করলেন, বা হারুন আর রশিদের বাবার নাম ছিল হাদি, তিনি সঙ্গে সঙ্গে তার যে বাবার প্রধানমন্ত্রী এবং তার নিজের প্রধানমন্ত্রী ইয়াহিয়া বার্মেকি, সেই ইয়াহিয়া বার্মেকির তত্ত্বাবধানে তার ছেলে হারুন আর রশিদকে পাঠালেন। তো এই হারুন আর রশিদ ইয়াহিয়া বার্মেকি বাবা ডাকতেন, একেবারে সম্রাট আকবরের মতো, একই ঘটনা। পরবর্তীতে যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন, ইয়াহিয়া বার্মেকিকে তিনি বন্দী করেছিলেন। আবার পরবর্তীতে জাফর বার্মেকিকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। রাজাবাসাদের সব অনেক সময় অদ্ভুত খেয়াল হয়। সাধারণ মানুষ কিন্তু যখন রাজদরবারে বসে তার অদ্ভুত অদ্ভুত খেয়াল চেপে বসে। তো জাফর বার্মেকি বা জাফর সাদেককে তিনি অসম্ভব ভালোবাসতেন। একসাথে তার সান্নিধ্য সঙ্গ ছাড়া তিনি আর কোনো কিছু পছন্দ করতেন না। তো তিনি তার আনুগত্য, তার ভালোবাসার প্রমাণ তিনি চাইতেন প্রতিটা মুহূর্তে।
এবং সেই প্রমাণটা কতটা জঘন্য ছিল। হঠাৎ করে তার কী মনে হলো, তিনি তার যে বোন বাদশাহ হারুন আর রশিদের বোন, তার সঙ্গে জাফর বার্মিকির বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন যে, বোনকে কিছু বললেন না। জাফর বার্মিকিকে বললেন যে, তুমি এর সঙ্গে সঙ্গম করতে পারবে না আমার অনুমতি ছাড়া, এবং তুমি যদি সঙ্গম করো তাহলে আমার প্রতি তোমার আনুগত্য ভেঙে যাবে, বিশ্বাস ভেঙে যাবে। তো জাফর বার্মিকি প্রাণান্ত চেষ্টা করছেন অনেক দিন পর্যন্ত, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে থাকে, এক ঘরে থাকে, এক বিছানায় থাকে, এবং যেহেতু বাদশার স্ত্রী বাদশার বোন এটা জানে না, তো সেখানে নারী দ্বারা উত্তেজিত হওয়া এবং উত্তেজিত হলে একটা পুরুষের যে তার কামনা বাসনা কোন পর্যায়ে পৌঁছে, এটা পুরুষ মাত্রই বুঝতে পারেন। ফলে তাদের মধ্যে যা হবার তাই হয়ে গেল। বাদশার কানে এলো, বাদশা বিক্ষুব্ধ হলেন এবং জাফর সাদেকের শিরশ্ছেদ করে তাকে মেরে ফেললেন। প্রায় একই ঘটনা ঘটেছিল মহারাজা কংস এবং তার ভগ্নিপতি বাসুদেবের ক্ষেত্রে। কৃষ্ণের বাবা, এবং এই বাসুদেবও দেখা গেল তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে ফেলেন জেলখানার মধ্যে, এবং সেই ঘরে জন্ম নেয় কৃষ্ণ। সে বিরাট কাহিনী। এই হলো রাজা বাদশাদের অতিরিক্ত ভালোবাসা এবং বিশ্বাসের ফল। এদের ভালোবাসতে দেরি লাগে না। এখন এখানে তারেক রহমান সাহেবের জায়গাতে যদি আমি হতাম, আমার জায়গায় যদি আপনি হতেন, এই একই ঘটনা। মানে রাজা হলেই মানুষের নানা রকম খামখেয়ালি চলে আসে, নানা রকম অদ্ভুত এবং উদ্ভট চিন্তা তাদের মধ্যে চলে আসে। তো সেই চিন্তার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে অতিরিক্ত মানে সালাউদ্দিন সাহেবের প্রতি নির্ভরতা, এটি সালাউদ্দিন সাহেবকে যতটা না বিপদগ্রস্ত করবে, তার চেয়ে বেশি বিপদগ্রস্ত করবে, এটা বিএনপিকে, অন্যান্য সবাইকে যতটা, তারেক রহমান সাহেবকে যতটা না এখানে বিতর্কিত এবং যাকে বলা হয় বিপদের মধ্যে ফেলবে, তার চেয়ে সালাউদ্দিন সাহেবকে বেশি বিতর্কিত করবে এবং বেশি বিপদের মধ্যে ফেলবে। বিপদের মধ্যে ফেলবে দুটো কারণে। একটা কারণ যে আগে বললাম, রাজাদের অনেক খামখেয়ালি হয়, অনেক অদ্ভুত আশা হয়, বিশ্বাসের অনেক পরীক্ষা দিতে হয়, এবং তার কোনোটাতে যদি তিনি মানে যাকে বলা হয় পান থেকে চুন খসার মতো কাজ করে ফেলেন, মুহূর্তের মধ্যে তিনি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন এবং সব কিছু হারাবেন। আর দ্বিতীয় যে ভয়ঙ্কর বিষয়টি, এটি কোরআনেও বলা আছে। আল্লাহ যেটা বলেছেন তার প্রিয় বান্দাকে, যে আমি যখন আমার কোনো বান্দাকে কোনো অতিরিক্ত নিয়ামত দেই, ভালোবাসি, এটা এতটা দৃশ্যমান হয়ে পড়ে যে পৃথিবীর সব মানুষ তাকে ঈর্ষা করে, হিংসা করে। তো পৃথিবীতে আল্লাহর যারা প্রতিনিধি, খলিফা, মানে রাজা বাদশাহ, তারাও যখন কোনো মানুষকে ভালোবাসে, কারো মাথায় হাত দেয়, অমনি সব মানুষ তাকে সামনে সামনে রাজার মতো সম্মান করে, আর পিছনে পিছনে তাকে ঈর্ষা করে। আর রাজা যদি আশীর্বাদটা তুলে নেন, তখন সব মানুষ তাকে এমনভাবে লাথি মারে, গুঁতো মারে, মনে হয় যেন একটা ফুটবল। তো সেই দিক থেকে জনাব যাকে বলা সালাউদ্দিন সাহেব, তিনি ঈর্ষার শিকার হচ্ছেন। আর আগামীতে যদি তার উপর থেকে আশীর্বাদ চলে যায়, তাহলে কী পরিমাণ লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হবেন, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তো যেটা বলছিলাম, যে সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের এই মন্ত্রণালয়টা একটা সেক্সিয়েস্ট মিনিস্ট্রি। এখানে প্রচুর জৌলুস আছে। যিনি মন্ত্রী হন তার ভাবসাবই বেড়ে যায়। তো সালাউদ্দিন সাহেবের ভাবসাব এখন বাড়ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অতীতে যারা ছিলেন তাদের সবারই ভাবসাব বেড়ে গিয়েছিল। দ্বিতীয়ত হলো যে অতীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একজন সিঙ্গেল লোক, কেউ অপঘাতে মরেছেন, কেউ অপমানিত হয়ে মরেছেন, কেউ এখন পর্যন্ত অপমানিত হতে 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 ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। সেটা বর্তমানে যারা জীবিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বা যারা অতীতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে করেছেন, তাদের সবাইকে দেখেন যে রোগ শোক বালা মুসিবত তাদের সবাইকে এই সেক্সিয়াস মিনিস্ট্রিকে, মানে মিনিস্ট্রির যে মিনিস্টার, তাকে, এমনকি তার পরিবারকে শেষ করে দিয়েছে। আপনি সেই যে বিএনপি জামানাতে ডাক্তার আব্দুল মতিন,
মানে ডাক্তার আব্দুল মতিন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার যে ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে যে একজন কবি বাপ্পি শাহরিয়া তাকে মেরে ফেলেছিল। আবার আরেকজন মন্ত্রী ছিলেন আব্দুল মতিন চৌধুরী, রাজাকার আব্দুল মতিন চৌধুরী, বেগম জিয়ার জামানাতে। এরকম সব জামানাতেই যারাই ছিলেন তারা সবাই কিন্তু জেলে গেছেন, জুলুমের শিকার হয়েছেন, অপমানিত লাঞ্ছিত হয়েছেন। ফলে যাদের মাথায় একটু ঘিলু আছে তারা এই মন্ত্রণালয়টা নিতে চায়নি। যেমন শেখ হাসিনার ১ নম্বর পছন্দ ছিল সৈয়দ আশরাফ, এবং তিনি বলেছিলেন যে আমি জানি এটা খুব সেক্সিয়াস মিনিস্ট্রি, বাট আমি এটা নেইনি। তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আসার পর তার সঙ্গে সঙ্গে আবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রী যখন অনুপস্থিত থাকবেন তখন তাকে আরেকটি ক্রেজিয়েস্ট মিনিস্ট্রি, সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা সবসময় রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন, সরকারের যিনি প্রধান নির্বাহী থাকেন, তিনি এই দায়িত্বটা পালন করেন। এইবার নজিরবিহীনভাবে এই দায়িত্বটি যখন থাকবেন না প্রধানমন্ত্রী, তখন সালাউদ্দিন সাহেব পালন করবেন, এবং আরও বেশ কয়েকটি প্রধানমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটিও তার উপর অর্পণ করা হয়েছে। কাজেই এই গুরু দায়িত্বের পাশাপাশি আবার দল পরিচালনার ক্ষেত্রে বলা হয় তিনি কেবলমাত্র ডিফ্যাক্টো সাধারণ সম্পাদক নন, তিনি ডিফ্যাক্টো পাওয়ার হাউসও বটে। এখন মির্জা ফখরুল কিংবা ধরুন রুহুল কবির রিজভী, তাদের মধ্যে যে অতীতে বিরোধ ছিল, তারপর তরুণ তুর্কিদের মধ্যে যে বিরোধ ছিল, সব বিরোধ নিষ্পত্তি হয়ে ক্ষমতা এখন তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেবের হাতে। আর বাকি যারা সবাই আছেন তারা সালাউদ্দিন সাহেবকে কেন ভালোবাসেন, তারেক রহমান সাহেব, এই চিন্তায়, এই ঈর্ষায় তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। আর অনেকে বড় বড় যারা নেতা রয়েছেন তারা রীতিমতো খামোশ হয়ে গেছেন। আমাদের পটুয়াখালীর একজন প্রথিতযশা নেতা আলতাফ হোসেন চৌধুরী, এই তাকে মন্ত্রী করা হবে, এই তাকে স্পিকার করা হবে, নানা রকম ভাইব তোলা হলো, পরে দেখা গেল কিছুই করা হলো না। একবার হাফিজ সাহেবকে মন্ত্রী বানানো হলো, একবার তাকে স্পিকার বানানো হলো, ফলে মানে তিনি খামোশ হয়ে গেছেন। মির্জা ফখরুল সাহেব, যার বক্তব্য মানুষ শুনেন, পছন্দ করেন, সালাউদ্দিন সাহেব ভালো বক্তব্য বলেন, দেন, কিন্তু তার বক্তব্য কিন্তু মির্জা ফখরুলের মতো এত, যাকে বলা হয়, গ্রহণীয় নয়, এত আদরণীয় নয়। তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্য শুনেন। এমনকি মির্জা আব্বাস যখন কোনো কথা বলেন, গয়েশ্বরচন্দ্র রায় কোনো কথা বলেন, ওটা কিন্তু লিড নিউজ হয় এবং অ্যাকসেপ্টেড হয় পাবলিক। সালাউদ্দিন সাহেবের কথা মানুষ শোনেন, যুক্তি আছে, তথ্য আছে, কিন্তু ওটা ওইভাবে মিডিয়া কর্তৃক অ্যাকসেপ্টেড হয় না, অনেক প্রচারিত হয়, কিন্তু মানে বিএনপির যাদের রুট সালাউদ্দিন সাহেবের চেয়ে অনেক অনেক বেশি। সালাউদ্দিন সাহেব নিজের সেই মানে যাকে বলা হয় বিএনপি রাজনীতিতে, তারপরে এই দলটির সাথে তার সম্পর্ক বর্ণনা করতে গিয়ে তিনি যেভাবে বলেছেন যে বেগম জিয়ার কখনো কর্মচারী হিসেবে, কখনো সহকর্মী হিসেবে, কখনো সহযোদ্ধা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের যে সময়সীমা 40 বছর, এই কথা দ্বারা মানে স্পষ্টই বোঝা যায় যে তার অরিজিন, তারপরে তার যে কন্ট্রিবিউশন, এগুলো নিয়ে দলের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তাকে সবাই বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে এবং তাকে অতিমানব, মহামানব বানানোর চেষ্টা করছে। প্রথম আলোর মতো পত্রিকা তাকে সম্মান জানানোর জন্য, যেখানে অতীতকালে তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেবের জীবন হারাম করে দিয়েছেন, তাকে নিয়ে খুব অশ্লীল অশ্রাব্য কার্টুন এঁকেছেন, তার হাওয়া ভবন নিয়ে, খাম্বা নিয়ে এমন কোনো ন্যারেটিভ নাই যে তৈরি করা হয়নি। আর এইবার সালাউদ্দিন সাহেবকে কে চোদনা বলেছে, তারপরে একান্তভাবে নিজের কম্পিউটারে সে একটা ছবি সেভ করেছে চোদনা সালাউদ্দিন নাম দিয়ে বা চোদনা শালা নাম দিয়ে। এটার কারণে প্রথম আলোর মতো পত্রিকা একজন সাংবাদিকের চাকরি খেয়ে দিয়েছে। এটা আসলে সালাউদ্দিন সাহেবের ভয়ে নয়, তেলবাজি করতে গিয়ে এতে করে সালাউদ্দিন সাহেবের ক্ষতি হবে। তিনি যদি এটাকে পজিটিভ অর্থে নেন, তার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে সালাউদ্দিন সাহেবের এই যে উত্থান, সেই উত্থানের কারণে দলের ভিতরে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ইনক্লুডিং মির্জা ফখরুল সাহেব, তারা
খামোশ হয়ে গেছেন, মানে চুপ হয়ে গেছেন, কোনো কথা তারা বলছেন না। অথচ এই সময়টিতে আপনি দেখেন গত ১ মাসে রিজভী সাহেবের কোনো কথা নাই, মির্জা ফখরুল সাহেবের কোনো কথা নাই, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, গয়েস বাবু, তাদের কোনো কথা নাই। এই যে সব মানুষ যে খামোশ হয়ে গেছেন, ফলে তারেক রহমান সাহেবের জন্য তো এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার বহু মানুষের অংশগ্রহণ, অনেকগুলো কণ্ঠ, যে কণ্ঠের লালিত্য আছে, যে কণ্ঠের গ্রহণযোগ্যতা আছে, যে কণ্ঠের প্রফুল্লতা আছে, যে কণ্ঠ মানুষজন পছন্দ করে, তারা টু দি পয়েন্টে বিএনপির যে অসংখ্য প্রতিদ্বন্দ্বী রয়েছে, ইনক্লুডিং দিল্লি থেকে শেখ হাসিনা যে সকল কথাবার্তা বলছেন, সেই সকল কথার সদুত্তর দেওয়ার জন্য তার অন্ততপক্ষে ১ ডজন তার দলের ডেডিকেটেড সিনিয়র নেতা দরকার। কিন্তু এক সালাউদ্দিন সাহেবের কারণে হোক, অকারণে হোক, প্রয়োজনে হোক, অপ্রয়োজনে হোক, সালাউদ্দিন সাহেবকে উপলক্ষ করে সবাই যেভাবে মুখ বন্ধ রেখেছেন, তা রাজনীতিতে, বিএনপি রাজনীতিতে কতটা অসহনীয় সংকেত তৈরি করে সেটাই দেখার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।